শুভ দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি মেট্রো মেইলের আজকের অনুষ্ঠানে। আজকের চিটচ্যাটে আমরা একটি একটি ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের যে বিষয়, সে বিষয়টি আমাদের অনেকের জন্য, আমরা অনেকে মনে করি এই বিষয়ে কথা বলবার সময় এখন আমাদের হয়নি। অর্থাৎ আমরা যারা এখনো বার্ধক্যের সেই জায়গায় পৌঁছাইনি, আমরা অনেকেই মনে করি এটি কেবলমাত্র বার্ধক্যের সময়ের আলোচনার বিষয়ে। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সেই বার্ধক্যের সেই বয়সে আছি কিনা সেটি বিবেচনা না করে বিষয়টি নিয়ে কথা বলবো। সেই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেশ কজন বিশেষজ্ঞ, বাংলাদেশ থেকে, ইংল্যান্ড থেকে এবং কানাডা থেকেও আমাদের সঙ্গে যুক্ত হবেন, যারা এই বিষয়ে কাজ করছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে অ্যালজাইমার। যে বিষয়টি নিয়ে আমরা জানি যে এই বিষয়ের সঙ্গে আমরা স্মৃতি হারিয়ে ফেলার বিষয়টিকে সহজ ভাষায় আমরা যুক্ত করি। আমরা আর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই আমরা একটু আজকে জানবার চেষ্টা করব এই অ্যালজাইমার যে অসুখটির কথা আমরা বলছি, এটি কি, এর কারণ কি, এর প্রতিকারের কোনো উপায় আছে কিনা, এবং বাংলাদেশ এবং অন্যান্য দেশে এই বিষয়ে কি ধরনের সেবা পাওয়া যায়, এই বিষয়ে কি ধরনের ভুল ভ্রান্তি ধারণাগতভাবে আমাদের ভেতরে বিরাজ করে, সেই বিষয়টি নিয়েও আমরা আজকে কথা বলবো। আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন। আমাদের সঙ্গে আমি প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যে আজকে যারা আমাদের সঙ্গে ইংল্যান্ড থেকে তিনি যুক্ত হয়েছেন, ডক্টর মোহাম্মদ শাকেল। শাকেল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। গুড ইভিনিং ফ্রম ইংল্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ শাকেল এই মুহূর্তে তিনি ইংল্যান্ডে কাজ করছেন। তিনি ডিরেক্টর নিউরোলজিক্যাল রিহ্যাবিলিটেশন সার্ভিসেস সেখানে, এবং তিনি কনসালটেন্ট ফিজিশিয়ান। তার চেয়ে বড় কথা, তিনি এই ডিমেনশিয়া নিয়ে, তিনি অ্যালজাইমার নিয়ে বেশ কিছু কাজ করছেন দেশে এবং বিদেশে, এবং তিনি চেয়ারম্যান ব্রেইন ইনজুরি ফোরামের চেয়ারম্যান। এই ব্রিটেনে যে ব্রেন ইনজুরি ফোরাম আছে তার চেয়ারপারসনও তিনি। ডক্টর শাকেল, আপনাকে যেহেতু পেয়েছে, আমরা জানতে চাই যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি এর সঙ্গে নিউরোলজির একটা সম্পর্ক আছে অনেকে বলেন। আমরা প্রথমেই জানতে চাই যে আপনি যদি ছোট্ট করে আমাদেরকে বলেন যে এই অসুখের সিমটম গুলো কি কি, যাদের অ্যালজাইমার হয় আমি কি দেখে বুঝবো যে তিনি কনফার্ম অ্যালজাইমার রোগী? ধন্যবাদ ফর হ্যাভিং মি। প্রথমেই বলবো অ্যালজাইমার ডিজিজ হচ্ছে নিউরোলজিক্যাল ডিজিজ। এটা একটা অসুখ, ব্রেইনের অসুখ। আমরা এটাকে বলি ব্রেইন ফেইলিয়ার। সবাই আপনারা শুনেছেন কিডনি ফেইলিয়ার, হার্ট ফেইলিয়ার। অ্যালজাইমার্স ডিমেনশিয়া হচ্ছে ব্রেইন ফেইলিয়ার। ব্রেইনটা সংকুচিত হয়ে যায় এবং কন্টিনিউয়াস সংকুচিত হতে হতে এক সময় একদম ছোট হয়ে যায়। তো ব্রেইনের সব ফাংশনে চলে যাবে। তো স্মরণ শক্তি যেমন কমে যাবে, শুধু ওইটাই না, ওটা দিয়ে শুরু। অনেক মানুষের স্মরণ শক্তি সমস্যা আরো পরে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সব ফাংশনে চলে যাবে। প্ল্যানিং, জাজমেন্ট, ল্যাঙ্গুয়েজ, কথা বলা, চিন্তা করা, হাঁটাচলা করা, সবকিছু আস্তে আস্তে চলে যাবে এবং মানুষটা নির্ভরশীল হয়ে যাবে, দৈনন্দিন কার্যকলাপও করতে পারবে না। এটা একটা সম্ভবত সবচেয়ে নিষ্ঠুরতম অসুখ, ব্রেইন ফেইলিয়ার। অ্যালজাইমার্স ডিজিজ এটা কোনো অভিশাপ না, পাপ না, এটা একটা অসুখ, নিউরোলজিক্যাল অসুখ। তো এটা ডায়াগনোজ করতে হলে এই সব যে সিমটম গুলো বললাম, এই সিমটম গুলো যখন আসবে, যে এখন ভুলে গেলে মানে ভুলে যাওয়ার কারণে সে হয়তো কি করবে, রাত ওয়ান্ডারিং, রাতে হাঁটাহাঁটি করবে, বারবার যাবে দরজা চেক করতে যে দরজা বন্ধ করেছে কিনা, এই টাইপের। কিন্তু এগুলো সব মেমোরি ফেলিয়ার। তো এইসব সিমটম যখন আসবে তখন ব্রেইন স্ক্যান, সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করলে আমরা দেখবো যে ব্রেইনটা সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে এবং কিছু নির্দিষ্ট জায়গায় বেশি বেশি কমে গেছে। তো সেটা হচ্ছে অ্যালজাইমার্স ডিমেনশিয়া। কিন্তু এই ডিমেনশিয়ার আরো অনেক রকম প্রকারভেদ আছে, তবে অ্যালজাইমার্স ডিমেনশিয়াটা হচ্ছে সবচেয়ে কমন। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে অ্যালজাইমার্স ডিমেনশিয়া শুরু হয়েছিল ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ, কানাডা, নর্থ আমেরিকা। বাংলাদেশের মতো দেশে এটার সচেতনতা কম। আনফরচুনেটলি গত কয়েক বছর ধরে অ্যালজাইমার্স ডিমেনশিয়া প্রতিকার সাকসেসফুল হচ্ছে। ইংল্যান্ড এবং স্পেনে অলরেডি অ্যালজাইমারের পরিমাণ কমে আসছে, আর বাংলাদেশের মতো দেশগুলোতে তৃতীয় বিশ্বে অ্যালজাইমার্স এর পরিমাণ বাড়ছে। এবং আমাদের এস্টিমেশন 2050 সালে
ভাস্ট মেজরিটি অফ দ্য পেশেন্ট হবে এশিয়া এবং আফ্রিকায়। তো বাংলাদেশে এটা ভয়াবহ আকারে আসছে এবং আমাদের বাংলাদেশের সব ফ্যামিলিতেই ইভেন্চুয়ালি এটা টাচ করবে, কারণ প্রতিকারের ব্যবস্থা বাংলাদেশে করা হচ্ছে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে ইভেন সচেতনতাই এখনো নাই। এখনো অনেক লোক মনে করে এটা একটা সাইকিয়াট্রিক অথবা অভিশাপ এসব। তো প্রতিকারের কথা যদি বলেন তাহলে বলি, আমরা ল্যান্ডসেট কমিশনে কনফার্ম এগ্রিমেন্ট হয়েছে যে 9টা জিনিস দিয়ে অ্যালজাইমার্স ডিমেনশিয়া প্রতিকার করা যায়, প্রতিরোধ করা যায়, প্রিভেনশন করা যায়, এবং সেটার দিকেই আমরা প্রথমে মনোযোগ দিয়েছিলাম এবং ইট ইজ প্রুভিং সাকসেসফুল। সেই 9টা জিনিস হচ্ছে কি? 9টা জিনিসের মধ্যে সবচেয়ে উপকারী হচ্ছে যদি হিয়ারিং এর প্রবলেম যদি কভার করা যায়, শোনা, কানে শোনা, বয়সের সাথে বা বিভিন্ন কারণে যদি কানের শোনা কম হয়, সেটাকে যদি সাকসেসফুলি কভার দেওয়া যায় তাইলে ডিমেনশিয়াটা প্রতিরোধ হবে। এটা হচ্ছে সবচেয়ে প্রফিটেবল। আর যদি 9টাই একসাথে করা যায় তাহলে প্রতি 3 জনের একটা ডিমেনশিয়া প্রতিরোধ হয়ে যাবে। আর বাকি একটা কি? এডুকেশন বাড়ানো। কিশোর বয়স, কিশোরদের যদি এডুকেশন সিস্টেম থাকে তার ডিমেনশিয়ার পরিমাণ সম্ভাবনা কম। আরেকটা হচ্ছে এক্সারসাইজ, বিশেষ করে মিডল এজেড মানুষ যারা, মধ্যবয়স্ক লোক যারা, তারা যদি এক্সারসাইজ করে তাদের ডিমেনশিয়ার সম্ভাবনা কম। 3টা বলে ফেললাম। বাকিগুলো হচ্ছে ওবেসিটি কমানো, ব্লাড প্রেশার কমানো, স্মোকিং বন্ধ, ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট, আর কি বলে ডায়াবেটিসের কন্ট্রোল। এই 9টা কাজ যদি করা হয় 3টা ডিমেনশিয়ার একটা ডিমেনশিয়া প্রতিরোধ হবে। এই প্রতিরোধের এই ব্যবস্থাটা ইংল্যান্ড, স্পেন, ইউরোপিয়ান ইউনিয়নে সাকসেসফুলি করা হলো এবং আমাদের এখানে ডিমেনশিয়ার পরিমাণ কমে আসছে। ধন্যবাদ। আমাদের জি 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 ট্রিটমেন্টের কথা বলছিলেন, জি প্লিজ বলেন। ট্রিটমেন্টের ব্যাপারে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কোনো কিউর এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। কিউর হয়নি, বরঞ্চ আমরা বলবো কেয়ারের দিকে মন দিতে। কিউর দিকে না, কেয়ার, যত্ন দিকে মন দিতে হবে। তো কিউরের জন্য প্রথম দিকে কিছু ড্রাগস মেডিসিন আছে, লাইসেন্স হয়েছিল, সেগুলা মাইল্ড কেসে ইন দ্য বিগিনিং দেওয়া হতো, সেগুলো এখন আমরা আর দিই না, ওগুলো দিয়ে লাভ হয় না। নতুন ওষুধ এর রিসার্চ চলছে, আমার গ্রুপও রিসার্চ করছে, আমেরিকানরাও করছে। তো নতুন ওষুধ একটা আমরা আশা করছি সামনের বছর ডিক্লারেশন হবে। আর যেটা মনে হয় সাকসেসফুল হতে পারে সেটা হচ্ছে যে নিউরোমডুলেশন, আপনার ইলেকট্রিক্যাল কারেন্ট বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ব্রেইনের সার্কিট চেঞ্জ করে দেওয়া। দ্যাট কাইন্ড অফ ট্রিটমেন্ট উইল বি প্রবাবলি সাকসেসফুল, কিন্তু সেগুলো এখনো মানুষের জন্য এখনো ডিক্লারেশন হয়নি, লাইসেন্স হয়নি। কিন্তু মনোযোগ রাখতে হবে কেয়ারের প্রতি। প্রথম কথা হলো সচেতনতা, 2 নম্বর হবে কোয়ালিটি অফ লাইফ অফ দ্য পেশেন্ট খেয়াল রাখা, এবং কেয়ারার স্ট্রেইন, এই যে ফ্যামিলির লোকজন যে অস্থিরতা হয়ে যাবে সেটাকে একটা সাপোর্ট সিস্টেম ম্যানেজ করা, কেয়ার হোম বা যেভাবেই হোক। তো সেটা করতে গেলে মানুষকে আবারও সেই সচেতনতার মধ্যে আনতে হবে। এটা একটা নিউরোলজিক্যাল অসুখ, এটা কোনো অভিশাপ পাপ না। এখন সিম্পল জিনিস যেমন পানি এবং ঘুম, আমি যদি ঘুম কম হয় আমরা অস্থির হই একটু, আর ডিমেনশিয়া পেশেন্ট একদম এজিটেটেড হয়ে যাবে। তো এই টাইপের একটা লং লিস্ট অফ অ্যাক্টিভিটি ফর বেসিক লাইফ, সেটা অ্যারেঞ্জ করা, সেগুলি আপনার বিভিন্ন কেয়ার হোম অথবা চ্যারিটি অর্গানাইজেশন, যেমন আমাদের চ্যারিটি অর্গানাইজেশন SWBF, তারা যেমন করতে পারে, করছে বা করতে পারবে। আর একেবারেই অস্থির হয়ে গেলে অ্যাডভান্সড স্টেজে এজিটেশন মতো যদি হয় তখন স্পেশালিস্ট নিউরোসাইকিয়াট্রিক সাপোর্ট লাগতে পারে, কিন্তু সেগুলো একেবারে স্পেশালিস্ট ডক্টর ছাড়া অন্য কারো ব্যবহার করা উচিত হবে না। তো পয়েন্টটা আবার সে একই, যে কেয়ার, নট জাস্ট কিউর। আর সবচেয়ে বড় যেটা বলবো সেটা হচ্ছে এই কেয়ারের জন্য, কেয়ার এন্ড ডিগনিটি, সেটার জন্য যে আইন, সামাজিক এবং আইনগতভাবে অধিকার রক্ষা একটা ব্যবস্থা থাকতে হবে। সেটার জন্য একটা আইন, মেন্টাল ক্যাপাসিটি অ্যাক্ট বলে একটা আইন 2005 সালে ইংল্যান্ডে হয়েছিল, স্ট্যাচুটরি আইন ব্রিটিশ পার্লামেন্ট থেকে, যেটাকে আমরা অনেকেই মনে করে যে মানব সভ্যতার সবচেয়ে প্রোগ্রেসিভ আইনগুলোর মধ্যে একটা। ওই আইনটা পরে আস্তে আস্তে কানাডিয়ানরা, আমেরিকানরা সবাই আস্তে আস্তে করেছে। আমাদের বাংলাদেশের মতো এখনো স্টার্ট হয়নি। আমরা সুপ্রিম কোর্টে আলোচনা স্টার্ট দিয়েছি এই গত ডিসেম্বরে, যে এরকম একটা আইন হওয়া উচিত। আইনটা হচ্ছে এই যে যেই ব্যক্তির ক্যাপাসিটি নাই, যে ভালনারেবল, ডিমেনশিয়া হয়ে গেছে, ভুলে যাচ্ছে, কিছু মনে করতে পারে না, তার সম্মতিটা কে দিবে এবং তাকে তার বেস্ট ইন্টারেস্টটা কে দেখবে।
তো একটা লিগাল কনসেপ্ট এসেছে বেস্ট ইন্টারেস্ট, যে রুগীর বেস্ট ইন্টারেস্টের জন্য কোনটা দরকার সেটা করা হবে, এবং যে সেটা করবে তাকে স্টেট প্রোটেকশন দেবে। তার মানে রোগীর ওষুধ কোনটা দরকার সেটা ছেলে মেয়ের কথায় হবে না, সেটা রোগীর বেস্ট ইন্টারেস্ট কোনটা সেটা ডাক্তার সেট করবে, নার্স সেট করবে, এবং যেটা করে ছেলেমেয়েরা যদি রাগও হয় তাতে কিছু করার নাই, কারণ প্রোটেকশন ইজ বাই দ্য স্টেট। যতদিন ওই আইন না হবে ততদিন তো ক্লিনিশিয়ানরা বা ডাক্তাররা ওইসব ঝুঁকি নিতে পারবে না। তো এই মেন্টাল বেস্ট ইন্টারেস্ট শুধু অসুখের ক্ষেত্রে না, সবকিছুর ক্ষেত্রে। পেশেন্ট থাকবে কোথায়, ডিমেনশিয়া লোক থাকবে কোথায়, কেয়ার হোমে থাকবে না বাসায় থাকবে? বাসায় যদি তার কেয়ার নেওয়া না যায়, আর কেয়ার হোমে নিয়ে গেলে যদি পাশের লোকে কিছু বলে ফ্যামিলির লোকরা নিতে না চায়, সেখানে তো স্টেট প্রোটেকশন দিতে পারবে না। এখন ইংল্যান্ডে পারবে, বাংলাদেশে পারবে না, কারণ ওখানে কোনো আইন নেই। তো যদি কেয়ার হোমের মতো জিনিস তৈরি হয় এবং সচেতনতা আসে যেটা মানুষ তার বেস্ট ইন্টারেস্টের জন্য ওখানে নেওয়া হচ্ছে, that's what will happen. আমি জানি না, একটু অনেক বলে ফেললাম, অনেক কিছু বললাম। না, অনেক কিছু বলেছেন, কারণ আপনি জানি যে আপনাকে চলে যেতে হবে, এবং আমরা জানি যে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ হিট করেছে আপনাদের ওখানে ইংল্যান্ডে, এবং সে কারণে আপনি ব্যস্ত। সকাল 6টা থেকে আপনি অনেক বেশ কিছু ঘন্টা আপনি কাজে আছেন, তারপরও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমি ছেড়ে দেওয়ার আগে ছোট্ট করে একটি, যেহেতু প্রশ্ন এসছে একজন দর্শকের কাছ থেকে, সেটি জানতে চাই। সেটি হচ্ছে, তিনি জিজ্ঞেস করেছেন যে এটি কি কোনো হেরিডিটারি কোনো কিনা, বংশ পরম্পরায় এই অসুখটি আসে কিনা? ক্রিস্টিনা রজারিও জিজ্ঞেস করেছেন ইউএসএ থেকে। জি, অ্যালজাইমার্স ডিজিজ এটা বংশগত অসুখ না, এটা যে কেউরই হতে পারে। বংশগত একটা রেয়ার ভ্যারিয়েন্ট আছে, সেটা খুব রেয়ার, লাখে একটা হয়। আর সেই ফ্যামিলি রিলেটেড যে অ্যালজাইমার্স ডিজিজ, সেটা সাধারণত 30-এর দিকে স্টার্ট হয়ে যায়। কিন্তু অ্যালজাইমার্স ডিজিজ যেটা সাধারণ, সেটা বংশগত না। এক্সাম্পল, একটা সেপারেট ভেরি রেয়ার সিচুয়েশন আছে, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন ডাউন সিনড্রোম। বাচ্চাদের ক্রোমোজোমের প্রবলেম থাকলে ডাউন সিনড্রোম হয়। ওই ডাউন সিনড্রোমের বাচ্চারা কিন্তু আগে মরে যেত 40-50-এর মধ্যেই। এখন মেডিকেল সিস্টেম ইমপ্রুভ করার জন্য তারা মারা যাচ্ছে না। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ডাউন সিনড্রোমের পেশেন্ট 40-এর ঘরে আসলেই তাদের ব্রেইন এমআরআই স্ক্যান একদম অ্যালজাইমার্স এর পেশেন্টের মতো চেহারা হয়ে যায়, ব্রেইনের এমআরআই স্ক্যান। আর 50-এর মধ্যে আস্তে আস্তে ফুল ব্লোন অ্যালজাইমার্স ডিজিজ হয়ে যায়। তাহলে এই দুইটা রেয়ার এক্সেপশন ছাড়া অ্যালজাইমার্স ডিজিজের সাথে ফ্যামিলির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ডক্টর শাকেল। আপনি যেহেতু চলে যাবেন, আপনার কোনো শেষ কথা থাকলে আমাদেরকে বলে দিয়ে যদি আপনি বিদায় নেন, যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমাদের মূল সমস্যাটা বাংলাদেশে কোথায়। যদিও আপনি ইংল্যান্ডে প্র্যাকটিস করছেন, আমরা জানি বাংলাদেশের সঙ্গে আপনার যোগাযোগ আছে। বাংলাদেশের কোনো সমস্যা যদি আপনি হাইলাইট করতে চান বা সমাধানটা যদি বলতে চান। বাংলাদেশে বলবো দুটো জিনিস, একটা হচ্ছে সচেতনতা আনতে হবে। আমরা বাংলাদেশে রিসার্চ করে যা দেখলাম, বাংলাদেশে এখনো বেশিরভাগ মানুষ এটাকে নিউরোলজিক্যাল অসুখ এই জিনিসটাই বোঝে না। তারা মনে করে এটা একটা পাপ, প্রায়শ্চিত্ত, অভিশাপ। সচেতনতা এই জায়গাটা আনতে হবে। ডায়াগনোসিস ডাক্তার, স্পেশালিস্ট নিউরোলজিস্ট দিয়ে ডায়াগনোসিস ডিক্লেয়ার করতে হবে, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে ওই মেন্টাল ক্যাপাসিটি অ্যাক্টের একটা মতো ওই বাংলাদেশে একটা আইন করা প্রয়োজন। তো সেটা বললাম, গত ডিসেম্বরে সুপ্রিম কোর্টে আমি একটা মিটিং চেয়ার করেছি, আমাদের একটা টিম হয়েছে। এই আপনার সাথে আজকে যারা আসবেন এরাও ছিল আমার সাথে। তো অ্যাডভোকেট আলেয়া এটাকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ থেকে, আর আমি এখান থেকে অ্যাডভাইস করছি, কারণ এখানে আমি হাউস অফ লর্ডস এর সাথে ব্যস্ত ওই একই আইন নিয়ে। তো এক সময় ওই সচেতনতা আর বেস্ট ইন্টারেস্ট যেই করে ডেমেনশিয়া রোগীকে রক্ষা করা, তার আইন অধিকার এবং ডিগনিটি, মর্যাদা, ওটা রক্ষা করা, সেটার ব্যবস্থা করতে হবে। কারণ আমি এখনো জানি অনেক আছে পেশেন্ট আছে, ডিমেনশিয়ার লোক ঘুমাতে পারে না, তার ছেলে মেয়েরা টেলিফোন করে তার সাথে কথা বলতে চায়। একটু ঘুম ডিস্টার্ব হলে যে এই পেশেন্টের এই লোকটার সিচুয়েশন কত খারাপ হয়ে যাবে, এটা বোঝে না। তো সচেতনতা এবং আইনি এবং সামাজিক প্রতিরক্ষা, প্রোটেকশন, এটার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শাকেল। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষ যারা এই বিষয়ে কাজ করছেন, তাদের কাছ থেকে আমরা আরো শুনবো বাংলাদেশের পরিস্থিতি। আপনার সময় থাকলে আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন, অথবা আপনার সময় মতো আপনি চলে যেতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। আমার ভাই, আমাদের সেকেন্ড ওয়েভ স্টার্ট হয়ে গেছে, আমার দুইটা পেশেন্ট ওয়েট করছে আমাকে এখনই বিরত। অনেক ধন্যবাদ। আই উইশ ইউ গুড লাক।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাই। ওকে, বাই বাই। শুধু দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ শাকেলের সঙ্গে। তিনি ইংল্যান্ডে প্র্যাকটিস করছেন, তিনি ডিরেক্টর নিউরোলজিক্যাল সার্ভিসেস এর ওখানে, এবং তিনি ফিজিশিয়ান সেখানে। তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অ্যালজাইমার অসুখ নিয়ে কাজ করে, রোগীদের সেবা দেয়। তিনি বাংলাদেশেও একটি চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, যারা অ্যালজাইমার অসুখটা নিয়ে বাংলাদেশে গণসচেতনতা তৈরি করছে। আমাদের সঙ্গে এখন যুক্ত আছেন আর বেশ কজন অতিথি। আমি তাদেরকে যুক্ত করবার আগে আমি প্রথমে যুক্ত করি হাসান আলী সাহেব। তিনিও দীর্ঘদিন ধরে প্রবীণদের নিয়ে কাজ করছেন, যেহেতু এই অসুখটি আমাদের প্রবীণদের ভিতরে বেশি দেখা যায়। হাসান আলী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম। আমাদের সঙ্গে মেজর জেনারেল জীবন কানাই দাস রিটায়ার্ড, তিনিও আমাদের সঙ্গে আছেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে থাকবার জন্য। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আরো তিনজন অতিথি আছেন। বাংলাদেশ থেকে দুজন আছেন, কে এম ইমরান হোসেন, এবং কানাডা থেকে আছেন দিলীপ ঘোষ, যিনি রিক্রিয়েশন থেরাপিস্ট। আমরা দেখতে পাচ্ছি তাসলিমা সুলতানা। আমরা দুই দেশের, বাংলাদেশ এবং কানাডার অভিজ্ঞতা শুনবো। আমরা অভিজ্ঞতা সেই দিকে যাওয়ার আগে, যেহেতু কয়েকটি প্রশ্ন এসছে, আমরা যদি প্রশ্ন দিয়েই শুরু করি। আমি রিকোয়েস্ট করবো আমাদের সঙ্গে মেজর জেনারেল জীবন কানাই দাস, আপনি যেহেতু আছেন, দুটো প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। একটি হচ্ছে, আমাদের যেহেতু প্রথম একটি প্রশ্ন এসছে মাহবুব খন্দকার, হাউ টু ডিল উইথ শর্ট মেমোরি লস, একটি বিষয়। এবং এখান থেকে কানাডা থেকে নুসরাত সাথী জিজ্ঞেস করেছেন, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন অ্যামনেশিয়া এন্ড ডিমেনশিয়া? এই দুটো বিষয় দিয়ে যদি আমরা শুরু করি, আমরা যদি আপনার কাছে যদি এই উত্তরটি চাই। প্রথমটার ব্যাপারে আমি একটু বলতে পারি, পরেরটা সম্ভবত আমি একটা পোর্শন বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে। যে হ্যাঁ, প্রথমটা ছিল, যদি আবার একটু বলেন যে সেটি ছিল হাউ টু ডিল উইথ শর্ট মেমোরি লস। শর্ট মেমোরি লস এর, অর্থাৎ আমি প্রথমেই বলে নেই যে শুধু মেমোরি লস দিয়ে বলা যাবে না যে একজন লোক অ্যালজাইমার ডিজিজ বা কোনো ধরনের ডিমেনশিয়া আক্রান্ত। মেমোরি লসটা বয়সের সাথে সাথে হতে পারে, স্বাভাবিক, এটা এইজিং প্রসেসের একটা অংশ। তবে আমি খুব সহজ করে যে উত্তরটা দিতে পারি সেটা হলো, আপনার কাজগুলো যে আছে, প্রতিদিনকার কাজগুলো বা প্রতিদিনকার যে সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি অবতারণা করবেন, উপস্থাপনা করবেন, সেগুলোকে আপনাকে একটু ঘন ঘন বা রিপিট করতে হবে মেমোরিতে, অর্থাৎ অগ্রভাগে নিয়ে আসতে হবে। যেমন আমি বলবো যে আপনি বাসা থেকে বের হচ্ছেন, আপনি প্রতিদিন যদি সন্ধ্যায় আপনি অর্গানাইজ করে নেন যে আপনার আগামী দিনের যে কর্মকাণ্ডগুলো আছে সেই কাজগুলো কি হবে, একটার পর একটা এভাবে আপনি করে নেন। তারপর বাসা থেকে বের হওয়ার আগে আপনি কি কাজে যাচ্ছেন, তার জন্য আপনি প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছেন কিনা, অর্থাৎ সবকিছু মিলিয়ে আপনি যদি মেমোরির উপর নির্ভরশীল না হয়ে আপনি অভ্যাস এবং মেমোরি দুইটাকে যদি একসাথ করতে পারেন, তাহলে আমার মনে হয় এটা আপনাকে ভালো ডিভিডেন্ড দেবে। এইটুকু আমি বলতে পারি। এছাড়া আপনি বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। যেমন প্রবীণরা অনেকে ওষুধ খেতে ভুলে যান, তো আপনার ওষুধের খাওয়ার যেই টাইম গুলো আছে, দিনে যদি 3 বার বা 4 বার ওষুধ খেতে হয়, আপনি দিনের শুরুতেই আপনি ওষুধগুলিকে বিভাজন করে বিভিন্ন রঙের বা বিভিন্ন আকৃতির বা বিভিন্ন স্থানে রাখা কোটায় আপনি রাখতে পারেন। রাখলে, আচ্ছা এটা সকালের, আমি খেয়েছি কিনা, সকালেটা যদি খালি দেখা তার মানে আমি খেয়েছি। তো এইভাবে প্রতিটি মানুষ তার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার উপর ভিত্তি করে উনি ডিভাইস করতে পারেন উনি এটা কিভাবে ওভারকাম করবেন। এটার জন্য নির্দিষ্ট কোনো ফর্মুলা দেওয়া যেতে পারে না। আর আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে যেখানে মেমোরি রিলেটেড, অর্থাৎ আপনার প্রসঙ্গ বা বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটাকে আপনাকে একটু বেশি বেশি ইয়ে করতে হবে, মেমোরাইজ বা রিপিট করতে হবে। এই দুইটা কম্বিনেশন করলে আমার মনে হয় এটা করা সম্ভব হবে।
ধন্যবাদ। আপনার এই কথা শুনে আমার একটি বিষয়, যেমন একসময় আমাদের মনে আছে, আপনার তো নিঃসন্দেহেই মনে থাকবার কথা, যে যখন এই ডিজিটাল যুগ ছিল না, আমরা তখন কিন্তু একসঙ্গে 30-40 জন মানুষের ফোন নাম্বার কিন্তু আমাদের মাথায় থাকতো। আমাদের আত্মীয় স্বজন কার কি ফোন নাম্বার, আমার মনে আছে আমরা যখন ছোট আমাদেরকে জিজ্ঞেস করতো বাবা মা, ওনার নাম্বার কত, মুখস্থ বলে দিতাম। আজকাল কিন্তু এটা আমরাও পারি না, আমাদের বাচ্চারাও পারে না। এর সঙ্গে কি আপনার এই প্র্যাকটিস, যেটি আপনি বললেন যে প্রতিদিনের মানে মেমোরির উপর ডিপেন্ড করার যে অভ্যাসটা, এই অভ্যাস না থাকার কারণটাই কি বড়, বা এটি ক্ষতিকারক কিনা? আমি বলবো এখানে আপনার কনসেন্ট্রেশনের একটা অভাব আছে। আপনি আগে কনসেন্ট্রেট করতেন যে হ্যাঁ এটা আমাকে মনে রাখতে হবে, তো এখন তো আপনি জানেনই আমার এটা অ্যাভেলেবল আছে আমার মোবাইলে, সো আপনি এটাকে খুব সহজেই নিয়ে নিচ্ছেন এবং আপনার মেমোরিকে ফোকাস করছেন না যে আমার এই জিনিসটা আমার মেমোরিতে স্টোর করে রাখতে হবে বা এই জায়গায় স্টোর করা আছে। এই তফাৎটা আমি মনে করি ঠিক এই জায়গায় চলে গেছে। এটা কি ভালো না খারাপ, আমাদের ব্রেনের কাজের জন্য কি ভালো না খারাপ? এটা আমার মনে হয় দুই ধরনেরই হতে পারে। যে আপনি যদি ব্রেনকে যদি ওভারলোড করে ফেলেন কিছু জিনিস দিয়ে যেগুলো আপনার সহজাত আপনি অন্য জায়গায় পেতে পারেন, সেই জিনিসগুলো আপনি মেমোরিতে না নিলেন, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি মেমোরিতে স্টোর করলেন। কাজেই আমি বলবো যে এই বর্তমানটাও একদিক থেকে ভালো, আবার পুরানোটাও আরেক দিক থেকে ভালো ছিল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা অন্য অতিথিদের কাছে যাওয়ার আগে আরেকবার, যিনি আপনার প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে তিনি জানতে চেয়েছেন, মাহবুব খন্দকার, থ্যাঙ্কস ফর দি আনসার। ডাজ দি মেমোরি লস কনসিডার দি আর্লি স্টেজ অফ ডিমেনশিয়া? ডিমেনশিয়ার কি এটি একটি লক্ষণ কিনা আর্লি স্টেজের? না, এটা পুরোপুরি ঠিক বলা যাবে না। আমরা প্রাথমিক লক্ষণগুলো যেগুলো আমরা উপলব্ধি করে থাকি বা দেখতে পাই, সেগুলো হলো একটা লোকের তার যে ফেসটা আছে সেই ফেসটা একটু মলিন হয়ে যায়। অর্থাৎ প্রতিটি লোকের বয়স ভিত্তি করে তার ফেসে একটা উজ্জ্বলতা থাকে। যখন আলজাইমার্স রোগ বা কোনো ধরনের ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির উজ্জ্বলতাটা কমে যাবে, উনি কনফিউশনে সাফার করবেন, উনি একই জিনিস রিপিট করতে থাকবেন এবং উনি আলোচনার সময় খেয়ে হারিয়ে ফেলবেন। অর্থাৎ ঠিক কোন জায়গায় ছিলেন সেটা হারিয়ে ফেলবেন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ডক্টর শাকিল বলে গেছেন যে ওই অর্থাৎ যথাযথ শব্দ উনি ব্যবহার করতে পারবেন না, রেগে যাবেন, অর্থাৎ এক কোণায় নিজেকে সরিয়ে নেবেন। এই জিনিসগুলো হলো মোটামুটি প্রাথমিক লক্ষণ। আপনি যদি কোনো জিনিস ভুলে যান আবার যদি সেটা মনে আসে, এটা ডিমেনশিয়ার লক্ষণ নয় বা আলজাইমার্সের লক্ষণ নয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমরা আরেকটু আলোচনা করব। আমি এবার দিলীপ ঘোষ আপনার কাছে একটু আপনাকে যুক্ত করতে চাই, কারণ হলো আমরা একটি প্রশ্ন আছে দিলীপ, যে যেটি করেছেন নুসরাত সাথী, যেটি করেছেন যে ডিফারেন্স বিটুইন অ্যামনেশিয়া আর ডিমেনশিয়া, এই দুটোর ব্যাপারে, যেহেতু আপনি বয়োজ্যেষ্ঠতা নিয়ে কাজ করছেন, আপনি এই দুটোর পার্থক্য কিভাবে দেখেন? আচ্ছা, ডিমেনশিয়াটা তো একটা টোটাল একটা ফর্ম, এটা একটা আমব্রেলা যদি চিন্তা করেন, আমব্রেলার অধীনেই কতগুলো প্রকার আছে। যেমন ডিমেনশিয়া, আলজাইমার্স হচ্ছে একটা কমন ফর্ম অফ ডিমেনশিয়া। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়া ভাস্কুলার ডিমেনশিয়া আছে, তারপরে হচ্ছে যে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া আছে, পার্কিনসন্স আছে। তো যেটা স্পেসিফিক যে প্রশ্নটা সেটা হচ্ছে যে অ্যামনেশিয়া। এমনেশিয়াটাকে যদি আমি আরো স্পেসিফাই করি বোঝার জন্য, তাহলে এটা হবে ডিমেনশিয়া, আমরা বলি যে দ্য এজ অফ ডিমেনশিয়া। এটার মধ্যে হচ্ছে এ 4-5টা এ আছে। একটা হচ্ছে অ্যামনেশিয়া, অ্যাফেসিয়া, অ্যাগনোজিয়া, অ্যাপ্রেক্সিয়া, অ্যাপ্যাথি, অ্যানোসগনেশিয়া, অ্যাটেনশন ডেফিসিয়েন্স। এবার আমি আসি পার্টিকুলার যে প্রশ্নটা, অ্যামনেশিয়াটা হচ্ছে টোটাল লস অফ মেমোরি। মেমোরিটা দুভাবে আছে। একটা হচ্ছে আমরা যেটা বলি, যেটা কানাডাতে আমি আমার প্র্যাকটিসে, যেটা আমি আমার ক্লায়েন্টদের সাথে যেটা করি আর কি, আমরা শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। আলজাইমার্স এর সবচেয়ে বড় যেটা আচরণগত যে যে জায়গাটা বোঝার, যেটা লক্ষণীয়, যেটা আপনি সহজেই বুঝতে পারবেন, এবং আমরা কতগুলো এখানে মানদণ্ড আছে, আমরা স্ক্যানিং করি, আমরা অ্যাসেসমেন্টটা করি যে তার ডেফিসিটটি কত পর্যায়ে আছে, সে কতটুকু বুঝতে পারছে না, কতটুকু মনে করতে পারছে, কতটুকু সে তার যে দৈনন্দিন যে কার্যকলাপগুলো আছে, কর্মকাণ্ডগুলো আছে, এডিএল আমরা বলি, যে টয়লেট যাওয়া, ব্রাশ করা, তারপরে হচ্ছে কাপড় চোপড় পরা, খাবারটা খাওয়া,
তারপরে হচ্ছে গিয়ে সে ঘুমানো, এই সমস্ত কিছু বিষয়গুলোকে আমরা তখন মানদণ্ডে তখন আমরা নিয়ে যাই, স্কেলটা তখন মেজারমেন্ট করি যে কোন লেভেলে আছে। এমনেশিয়াটা টোটালটাই হচ্ছে শর্ট টার্ম এবং আপনার লং টার্ম মেমোরি লস। শর্ট টার্ম মেমোরি অলসাইমার্স হচ্ছে যে অলসাইমার্স এমন একটা বইয়ের পাতার মতো, আপনি এখন যেটা মনে করছেন এটা খুব বেশিক্ষণ আপনি মনে রাখতে পারবেন না, চট করে তারা ভুলে যাবে কিছুক্ষণ পরে, এত বেশি করে ফরগেটফুল তারা। কিন্তু লং টার্ম মেমোরিটা খুব বেশি করে কাজ করে, যে সে স্কুলে কিভাবে যেত, তার কোন কোন বন্ধু বান্ধব ছিল, কোন গ্রামে কোন জায়গায় সে থাকতো, কোন কোন কাপড় চোপড় পরতো, কোন কোন পার্টিতে যেত, মা বাবা তাকে কিরকম খাবার দাবার দিতেন, কার কার সাথে গল্প গুজব করতো। এই লং টার্ম মেমোরিটা আমি আমার গত 7 বছরের প্র্যাকটিসে আমি এখনো কাজ করে যাচ্ছি, আমি দেখেছি এটা খুব বেশি করে কাজ করে। আরেকটা আলোচক একজন বললেন যে এটাকে একটা কথা বারবার বলে, এটা তো একটা কমন সিমটম, যে আমরা এটাকে বলি যে রেপিটেটিভ ভার্বালাইজেশন। রেপিটেশন হবে হবে হবে, বারবার একই কথা বলবে। তারপর ডিসওরিয়েন্টেশন একটা কথা বলি আমরা, যে ভুলে যাচ্ছে, সে ওরিয়েন্টেড হতে পারছে না, যেখানে যাওয়ার কথা ওখানে যাচ্ছে না, এক জায়গায় চলে যাচ্ছে। তারপরে এডিএল যেটা বলি, আমরা বলি অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, যেটা কমন, ঘুম থেকে উঠে একটা মানুষ যে কাজগুলো করে ওখানে তার ছন্দপতন ঘটছে, সে মনে করতে পারছে, তার টয়লেটে যাওয়ার কথা টয়লেট না গিয়ে সে দরজার দিকে চলে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস আমরা করি যে এক্সিট সিকিং আমরা বলি, বারবার সে বাইরে চলে যেতে চাচ্ছে, বারবার সে বাইরে চলে যাচ্ছে, স্ক্রিম করে। ওই যে আরেকজন আলোচক একজন বিশেষজ্ঞ বলে গেলেন যে স্ক্রিম করা, চিৎকার করছে, অ্যাগ্রেসিভ, হিট করতে চাচ্ছে কোথাও, কাকে মারতে যাচ্ছে, কাউকে চেঁচামেচি করছে, একই কথা বারবার বলছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে কোন দিকে কি করবে না করবে, আবার শান্ত হয়ে যাচ্ছে। তো এই অ্যামনেশিয়াটা টোটালটাই হচ্ছে পুরো লস অফ মেমোরি আমরা যেটাকে বলি। তারপরে এবার আসেন যে অ্যাফেসিয়াটা হচ্ছে লস অফ ল্যাঙ্গুয়েজ। আমরা যদি একটু দিলীপ একটু সাধারণভাবে বুঝতে চাই যে অ্যামনেশিয়া এবং ডিমেনশিয়া, অ্যামনেশিয়ার প্রধান লক্ষণ কি, ডিমেনশিয়ার প্রধান লক্ষণ কি? ডিমেনশিয়া টোটাল অ্যাজ আ হোল, শুধুমাত্র লস অফ মেমোরি না, মানে লস অফ মেমোরি, আচরণটা সবকিছু মিলে হচ্ছে অ্যাজ আ হোল, একটা পুরো একটা আমব্রেলা হচ্ছে ডিমেনশিয়া। বুঝতে পেরেছি। আর অ্যামনেশিয়া হচ্ছে শুধুমাত্র মেমোরি লস, শর্ট টার্ম এবং লং টার্ম মেমোরি, কিন্তু তার আচরণে কোনো রকমের যে বিষয়গুলো বলেন সেগুলো দেখা যায় না। না, কিন্তু ওটা মেমোরিটা কোনো কিছু মনে রাখতে পারবে না, অল্প সময় কিছু মনে রাখতে পারবে, লিমিটেড টাইম, আবার অনেক যেটা পুরোনো বিষয়গুলোকে বারবার মনে করবে, সে বারবার একই কথা বলবে কোনো বিষয়। এটা খুব স্পেসিফাইড ওয়েতে বলা। জি, ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো, আমরা একটি কমার্শিয়াল ব্রেক, আমাদের একটি বিরতি নিয়ে আমরা আসছি, আমাদের সঙ্গেই থাকবেন শুধু দর্শক। আমরা আবার ফিরে আসছি, কথা বলছিলাম আলজাইমার অসুখ নিয়ে। আপনিও কি কানাডিয়ান ইমিগ্রেশনের কথা ভাবছেন? এই সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন। পড়াশোনা, কাজ বা স্থায়ীভাবে কানাডায় বসবাসের পরিকল্পনায় আমরা হতে পারি আপনার বিশ্বস্ত অংশীদার। কানাডা ইমিগ্রেশনের যে কোনো কাজে CRMA, কানাডিয়ান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যালায়েন্সের কানাডিয়ান লয়ার্স অথবা রেজিস্টার্ড ইমিগ্রেশন কনসালটেন্টের সেবা নিন। যোগাযোগ CRMA, 45 নাভানা টাওয়ার, 8th ফ্লোর, গুলশান 1, ঢাকা, বাংলাদেশ। CRMA, ইমিগ্রেশন সেবায় আপনার বিশ্বস্ত বন্ধু। ধন্যবাদ শুধু দর্শক যারা আমাদের সঙ্গে আছেন। আমরা বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম অ্যালজাইমার অসুখটি নিয়ে, যেই অসুখটি নিয়ে বাংলাদেশে আমাদের জনসচেতনতার কিছুটা অভাব আছে, কিছু ভুল ভ্রান্তি আছে, বুঝবার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। তবে এ নিয়ে আসার কথা হচ্ছে অনেকেই কাজ করছেন, যারা কাজ করছেন, যারা সেবা দিচ্ছেন, এমন কয়েকজন মানুষ আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি এবার একটু যুক্ত করতে চাই বাংলাদেশ থেকে ইমরান হোসেন আপনাকে, এবং আমাদের সঙ্গে আছেন তাসলিমা সুলতানা। আপনারা দুজনেই এই অ্যালজাইমার অসুখটির সঙ্গে যারা যারা রোগী, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এই রোগে ভুগতেন তাদেরকে সেবা দিচ্ছেন। তাদের কি ধরনের সেবা অ্যাভেলেবেল আছে? আপনারা যেমন, আমি প্রথমে যদি আসি, ইমরান হোসেন, আপনি কি ধরনের সেবা দিচ্ছেন এবং এই ধরনের রোগীর কি ধরনের সেবার প্রয়োজন হয়? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। বাংলাদেশে আসলে অ্যালজাইমার্স নিয়ে সচেতনতাটা অনেক কম, ডিমেনশিয়া নিয়েও সচেতনতা অনেক কম, এবং আসলে এই ক্ষেত্রে গবেষণাটাও কম। আসলে তাদের কি সেবা লাগবে সেটা যখনই আমরা চিন্তা করব, আমাদের চিন্তা করতে হবে যে এপিডেমিওলজিক্যাল স্টাডিগুলো কি বলে। হাসান আলী ভাই একটা রিসার্চের কথা বলছিলেন, যেটা স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন করেছে রুরাল এরিয়াতে। আবার পাবমেড ইন্ডেক্স একটা জার্নাল আছে, ইন্টারন্যাশনাল সাইকোজেনেসিস,
তো সেখানে 2014 দিকে একটা পাবলিকেশন এসেছে এবং তারা বলেছে যে বাংলাদেশে প্রায় প্রতি 100 এর মধ্যে 60-এর বেশি যাদের বয়স, তাদের প্রায় 3 জন, 100 জনের 3 জন, 60-এর বেশি মানুষ তারা একটা স্টাডিতে পেয়েছে, তারা 450 উপর মানুষ, যার মতলবে তারা এই রিসার্চটা করেছে এবং আমি এটা পেয়েছি। আর যদি সেবার বিষয়টা বলেন তাহলে সেখানে দুইটা ব্যাপার ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে রিহ্যাবিলিটেশন সার্ভিস যেটা, এবং কেয়ার গিভিং সার্ভিস। কেয়ার গিভিং এর বিষয়টা নিশ্চয়ই স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন করে থাকেন। এক্সট্রা মাইলেজ কেয়ারে আমাদের তাসনিমা আপা আছেন, ওনারা ভালো বলতে পারবেন, কারণ এই সকল মানুষের যত্নটা জরুরি। আর একটা প্রশ্ন আসছিল যে এমনেশিয়া এবং ডিমেনশিয়া, আপনার কিন্তু ডিমেনশিয়াতে কগনিটিভ ইম্পেয়ারমেন্টসটা একটা বড় সমস্যা। যাদেরই কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ডিসিশন মেকিং এর প্রবলেম থাকবে, তাদের কিন্তু যত্নার্থের বিষয়টা জরুরি। আর পুনর্বাসন সেবায় আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ফিজিওথেরাপিস্ট আছেন, অকুপেশনাল থেরাপিস্ট আছেন, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছেন, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, আমাদের প্রস্থেটিক এন্ড অর্থোটিক প্রফেশনালরা আছেন, ফিজিশিয়ানরাও আছেন। আমরা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড, সিআরপিতে আমরা সাধারণত প্রতিবন্ধীদের জন্য, যদি যেহেতু এটা করা হয়েছে এবং ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিহ্যাবিলিটেশন সেন্টার ইন আওয়ার কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়াও বলা যায়। আপনি সেখানে কাজ করছেন, তাই তো? আমি সেখানে কাজ করছি এবং পড়াচ্ছি লেকচারার হিসেবে ফিজিওথেরাপিতে শিক্ষাতে। সেখানে কি আপনারা অ্যালজাইমার্স রোগীদের নিয়েও ডিল করছেন? সেখানে আসছে তারা? সেখানে অ্যালজাইমার্স রোগী আসে, কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে, আমি বলেছি যে বাংলাদেশ সচেতনতার ব্যাপার আছে এবং ডায়াগনোসিস অনেক কম, ডায়াগনোসিসটা কম। তো আমাদের যেটা হয় যে আমাদের সমস্ত রোগীদের সাথে যারা নিউরো যে রিহ্যাবিলিটেশন ইউনিট আছে, সেখানে আমাদের কিছু কোমরবিড থাকে, যেমন কারো স্ট্রোক আছে তার সাথে অ্যালজাইমার্স আছে, পার্কিনসন আছে তার সাথে অ্যালজাইমার্স আছে, কিছু পিওর অ্যালজাইমার্স পেশেন্টও আমাদের কাছে আছে এবং আসে, আমরা আমাদের নিউরো রিহ্যাবিলিটেশনে আমরা দেখি। তো তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপির যে বিষয়টা মূল থাকে, আমরা যদি এভিডেন্স বেসড প্র্যাকটিসের কথা বলি, সেখানে আমরা জানি যে অনেকগুলো রিকমেন্ডেশন আছে, কিন্তু এখানে একটা বড় ব্যাপার হচ্ছে তাদের কিন্তু মুভমেন্টে প্রবলেম হচ্ছে। একটা সময় এসে তারা কিন্তু কগনিটিভ ইম্পেয়ারমেন্টের সাথে সাথে তারা তাদের মুভমেন্ট, তাদের ট্রানজিশনাল মুভমেন্ট, যেমন বসা থেকে দাঁড়ানো, ঘরের মধ্যে একটু হাঁটা বা এখানে সেখানে যাওয়া, তারা স্থবির হয়ে যাচ্ছে। এটা একটা বড় ইস্যু আছে। সেকেন্ড ইস্যু হচ্ছে তাদের যে ব্যথা হচ্ছে, পেইন হচ্ছে, বা আমরা জানি বয়স্ক মানুষের কমপক্ষে 30% মানুষ যাদের বয়স 50-এর উপরে, তাদের বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল প্রবলেম থাকে এবং সারা ওয়ার্ল্ডে 70% মানুষ জীবনের কোনো না কোনো সময় ব্যাক পেইনে ভোগে এবং আদার মাস্কুলোস্কেলেটাল কমপ্লিকেশন থাকে। তাদের গাইনোকোলজিক্যাল যেমন হচ্ছে ব্লাডার কন্ট্রোল, বাওয়াল কন্ট্রোলের প্রবলেম থাকে। তো এই সকল জায়গায় এক্সারসাইজ ভালো কাজ করে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাদের মুভমেন্ট রিলেটেড প্রবলেম, তাদের পেইন রিলেটেড প্রবলেম, অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং যে বিষয়টা, দৈনন্দিন কার্যক্রম, এবং অনেক সময় তাদের মুড আমাদের এই এক্সারসাইজের মাধ্যমে এবং সুতরাং আপনি তাদেরকে জি ধন্যবাদ আপনাকে। আমরা যেটুকু বুঝলাম যে এই ধরনের রোগীর জন্য ফিজিওথেরাপি একটি বড় গুরুত্বপূর্ণ সেবা, তাই তো? এবং বাংলাদেশে আমি জানতে চাই, বাংলাদেশে এই সেবা কি কেবলমাত্র মানে সেন্টারে, সার্ভিস সেন্টারে যে পেতে হয়, নাকি বাসায়ও এই সার্ভিস দেওয়ার সুযোগ আছে? বাসায় আসলে কম্প্রিহেন্সিভ সার্ভিসটা পাওয়াটা মুশকিল। বাসায় কেয়ার গিভিং এর সাথে হয়তো সে কিছুটা ফিজিওথেরাপি পাচ্ছে, কেয়ার গিভার মোটিভেটেড এক্সারসাইজ আমরা দেখিয়ে দিচ্ছি, কিন্তু একটা সেন্টারে যেটা সুবিধা বা এরকম যদি তৈরি হতো আলাদা করে, তাইলে পরে মনে হয় ইমপ্রুভমেন্ট অনেক ভালো আসতো। ডক্টর শাকিল বলছিলেন তার মায়ের কথা, যিনি একদম ডায়াগনোসড কেস অফ ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স, তার কিন্তু দেখা গেছে যে এই যখন আমরা এই স্ট্রাকচার প্রসিডিউরে আমরা তাকে এক্সারসাইজ শুরু করলাম, থেরাপি শুরু করলাম, তার মুভমেন্ট ইমপ্রুভ করেছে, তার চলাফেরা ইমপ্রুভ করেছে, ইভেন তো তার মোড ইমপ্রুভ করেছে, সে এখন মোর কমিউনিকেটিভ। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে খাওয়া। এই পেশেন্টরা যে হা করবে অনেক সময় এটাও ভুলে যায়, তাদের মাসেল মানে ফেসের মাসেল গুলো সেগুলো ইউজ করা, সোয়ালোইং করবে, ইভেন তো তারা মিনিমাম লেভেল অফ কমিউনিকেশন করবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কম্বাইন্ড মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যদি আমরা কাজ করি, যেটা আমরা করছি। আপনারা এরকম সেবা দিয়ে অনেক উপকার, আপনাদের অনেক রোগীকে দেখেছেন যে তারা উপকার পেয়েছে, তাই তো? জি জি ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে আছেন যেহেতু জীবন কানাই দাস, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই অ্যালজাইমার অসুখটি নিয়ে সচেতনামূলক কাজ করছেন, এই যে আমাদের যে ধারণা নেই এবং আমাদের আইনের কথা বলে গেছেন আমাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ শাকিল,
আমরা আইনের ক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের কাজ হচ্ছে এবং গণসচেতনতা যে নেই সেক্ষেত্রে আমরা কি ধরনের কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকার, সে সম্পর্কে যদি ছোট্ট করে একটু বলেন। যে আমরা মানে কন্ট্রিবিউটরি কজ একটা আছে, এটা শুধু ডিমেনশিয়া নয়, অনেক ডিজিজের ক্ষেত্রে এই কন্ট্রিবিউটরি কজ হিসাবে কাজ করে। সেটা হলো ডিপ্রেশন বা একাকিত্ব। হ্যাঁ, যখন হাসান আলী সাহেব বললেন গ্রামে এবং শহরের চিত্র, আসলে আমি এই দুইটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমরা দুটার মধ্যে যে পার্থক্যটা অনুভব করলাম বা উপলব্ধি করতে পারলাম বা আমাদের ক্যালকুলেশনে আসলো, সেটা হলো যে শহরের বৃদ্ধরা দারুণ রকম একাকিত্ব নিয়ে বসবাস করছেন। তাদের জীবনযাত্রায় অন্য লোকের সংস্পর্শে আসার সম্ভাবনা খুব ক্ষীণ, এবং এই ক্ষেত্রে ডিমেনশিয়া এবং সিউডো ডিমেনশিয়ায় আক্রান্ত তারা হচ্ছেন। তো এটা অন্যান্য অনেক রোগের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, ডিমেনশিয়ার ক্ষেত্রেও আমি মনে করি এটা কন্ট্রিবিউট করে থাকে। আর আপনি আমাদেরকে, আমি বাংলাদেশ সম্পর্কে একটু চিত্রটা দিয়ে নেই, তারপরে আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তরে আমি যাব। যে আমাদের দেশের যা আমরা আমাদের প্রতিদিনকার যে জীবনযাত্রা, তাতে আমরা ডক্টর শাকিলের কথায় আমরা সব কাজগুলোই করছি যাতে আমাদের ডিমেনশিয়া হয়। যেমন দেখেন আমাদের খাওয়া দাওয়া খুব খারাপ, অর্থাৎ ডায়েট যেটা আছে সে ডায়েটটা ঠিক নয়। আমাদের লাইফ সেডেন্টারি, আমাদের এই যে সাউন্ডের যে ডেসিবেল লেভেল ওটা 60-এর উপরে, তারপরে কার্ডিওভাস্কুলার ডিজিজ বেশি, হার্ট অ্যাটাক বা হার্ট রিলেটেড ভাস্কুলার ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশি। সবকিছু নিয়ে পরিস্থিতিটা ঘোলাটে হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা জিনিস হলো এইজ, যদি আমরা বলি বর্তমানে বাংলাদেশের লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ হলো 72+, এবং এটা দিন দিন বাড়ছে। কাজে এটা কন্ট্রিবিউট করবে টুয়ার্ডস টোটাল নাম্বার অফ পিপল সাফারিং ফ্রম ডিমেনশিয়া। এবং আমাদের ধারণা যে যখন 2050 সনে বাংলাদেশে প্রায় 23-24% লোক 60 বা তার উপরে হবে, তখন বাংলাদেশে প্রায় 2 মিলিয়ন লোক ডিমেনশিয়ায় আক্রান্ত হবে। তো আপনি ভেবে নিতে পারেন যে চিত্রটা কেমন ভয়াবহ হবে। আর নিঃসন্দেহ, এবং এখন আমাদের এই জায়গাটাতে সবচেয়ে বেশি দুর্বলতা যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না লোকটার বিহেভিয়ারাল প্যাটার্ন কি মানসিক রোগ না নিউরো রিলেটেড ডিজিজ না অন্য কোনো ডিজিজ। ওই যে বলে গেছেন বক্তারা যে পাগল হয়ে গেছে বা ইত্যাদি, এই ডিফারেন্সিয়েশন আমরা করতে পারছি না। আমাদের লোকজন তখন তাকে পরিবার অর্থাৎ ঘরমুখো করে ফেলে। ইনস্টেড অফ টেকিং টু দ্য ফিজিশিয়ান, তাকে ঘরমুখো করে ফেলে, অন্য লোকের সামনে আনতে দেয় না। এটা একটা স্টিগমা হিসাবে সমাজে পরিগণিত হয়। তো এর থেকে আমাদের বের হয়ে আসা দরকার। সেখানে দরকার সচেতনতা। আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি, বিভিন্ন লেভেলে নক করে যাচ্ছি যে না, এই রোগ নিয়ে আমাদের ভাববার, অ্যাকশন নেওয়ার সময় আছে। এবং আমরা যেটা সরকারকে বলতে চাই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে ডিমেনশিয়াকে পাবলিক হেলথ রিলেটেড ইস্যুতে প্রায়োরিটি দিতে হবে। বাংলাদেশে এখনো ন্যাশনাল ডিমেনশিয়া প্ল্যান হয়নি। প্ল্যানটা ফর্মুলেট করতে হবে, প্ল্যানের আওতায় স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান দাঁড় করাতে হবে, রিসোর্স অ্যালোকেট করতে হবে, জনগণকে ট্রেন আপ করতে হবে। আমরা যারা সমাজকর্মী আছে আমাদের কাজগুলোকে কোঅর্ডিনেটেড ইয়ের মধ্যে, একটা অ্যাকশন প্ল্যানের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ সবার সম্পৃক্ততা প্রয়োজন হবে, ডিসিশন মেকিং এর সবাইকে নিতে হবে। আর আইনের ক্ষেত্রে যেটা আছে, আমরাও ওই কমিটিতে আছি, অ্যাডভোকেট আলেয়ার কমিটিতে আমরা আছি। এই মানসিক যে আইনটা ফর্মুলেট করার কথা হচ্ছে, আমরা চাচ্ছি যে এই আইনটা ফর্মুলেট করা হোক। আমরা কিন্তু প্রবীণ নীতিমালাতে আমরা ডিমেনশিয়া একটা শব্দ এনেছি, এবং আমরা বারবার চাচ্ছি সরকারকে ঘুরিয়ে ফিরিয়ে ডিমেনশিয়া আনার জন্য, কিন্তু কাজটা আমাদের জন্য জটিল। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটি ছোট্ট প্রশ্ন দিয়ে আপনাকে শেষ করতে চাই। সেটি হলো যে এই অসুখটির, আলজাইমারের, তেমন কোনো নির্দিষ্ট প্রতিকার নেই, চিকিৎসা নেই। যদি তাই হয়ে থাকে এর মানে হচ্ছে যে এই রকমের রোগীদের মূল কাজটি হচ্ছে সেবা পাওয়া, সেবা দেয়া, তাদেরকে সেবা।
এবং এই সেবাটি বাংলাদেশে কি খুব ব্যয়বহুল কিনা বা কোনো ধারণা আছে কিনা যে একটি মানুষের যদি 60 বছর বয়সে এই রকমের অসুখে আক্রান্ত হয়, তিনি যদি আরো 20 বছর বাঁচেন, 80 বছর বাঁচেন, এই 20 বছরে তার কি পরিমাণ খরচ বা ফিনান্সিয়াল বার্ডেনটি কেমন, এই ধারণাটি একটু পেতে চাই আমরা। আচ্ছা, প্রথমে আমি পৃথিবীর মানে ধারণাটা দিই যে 2016-তে আলজাইমার ডিজিজ ইন্টারন্যাশনাল বলেছেন যে ডিমেনশিয়া বার্ডেন ইজ ওভার $1 ট্রিলিয়ন US ডলার, এবং 2020-এ এসে নিশ্চয়ই এটা বেড়ে গেছে, এবং তখনকার ক্যালকুলেশনে ছিল প্রতি বছর অন এন অ্যাভারেজ $18,000 প্রতি ব্যক্তির পিছনে খরচ হচ্ছে। তো বাংলাদেশে এর ব্যতিক্রম হবে না, হয়তো আমরা ডলারে চিন্তা করব না, টাকা পয়সা যদি খরচ বিবেচনা করি তাহলে কিন্তু এটা অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয়। আর এটা নির্ভর করে যেহেতু কোন স্টেজে ব্যক্তিটি আছেন, আমরা প্রাথমিক, মধ্যম এবং শেষ স্টেজে আমরা ইয়ে করি। এখন এই লোকটার যদি অন্য মেডিকেল কন্ডিশন থাকে তাইলে এটা অনেক কমপ্লিকেটেড একটা কেস হয়ে যাচ্ছে, সেখানে চিকিৎসা সেবা আরো ব্যাপক হবে এবং তার পিছনে সেবার জন্য যে রিসোর্স, সেই রিসোর্সটা আরো বেশি দিতে হবে। তবে সাধারণভাবে দুই ধরনের বিপদ আছে। মনে করেন একজন লোক সচল, 60 বছর বয়স, ডিমেনশিয়া আক্রান্ত, তাকে অনেক সেবা দেওয়ার প্রয়োজন হবে না, আবার খুব বেশি সতর্ক থাকতে হবে, কারণ উনি প্রতি মুহূর্তেই এমন একটা জিনিস করে বসবেন যেটার জন্য আমরা কেউ প্রস্তুত না, এবং নিজেকে ইনজিওর করে ফেলবেন বা বাসার বাইরে যে গাড়ির নিচে পড়ে যাবেন। আবার পক্ষান্তর একজন যদি বিছানায় শায়িত হয়, সে বিছানায় শায়িত হলে তার জন্য অন্য রকমের সেবা দিতে হবে। সেখানে আমাদের ডক্টর আমরান যেটা বলে গেছেন, আমাদের তাকে চেষ্টা করতে হবে সচল কি করে করা যায়। তার যে ডেইলি লিভিং আছে, সেই ডেইলি লিভিং এর মধ্যে তাকে আমরা বিছানা থেকে উঠাবো, ব্যায়াম করাবো, খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করাবো। তো কিন্তু এই কাজগুলো পরিবার করতে চায় না, যে উনি যখন রেস্ট করছেন রেস্টই করুন। তো সবকিছু নিয়ে এটা এখনো কোয়ান্টিফাই করা যায়নি, কিন্তু ব্যাপকতা অনেক বেশি। আচ্ছা, ধন্যবাদ। ছোট্ট একটি বিষয়, আমরা এবার কানাডার অভিজ্ঞতা নেব। তার আগে বলি, যেমন কানাডার মতন দেশে বা ইউকে এর মতন দেশে বা উন্নত দেশগুলোতে আমরা ওল্ড হোমের একটি প্রভিশন আছে, সেখানে যারা অ্যালজাইমারে ভুগছেন এমন মানুষজন অধিকাংশই সেবা নিচ্ছেন ওল্ড হোমের থেকে। কিন্তু বাংলাদেশে তো এই সুযোগটি তেমন নেই। বাংলাদেশের মানুষরা মূলত সেবা কোত্থেকে নিচ্ছেন যারা এই ধরনের রোগী? আমি বলবো, জি, তারপরে আমরা বাংলাদেশের মুখ্যত সেবাগুলো হচ্ছে যে তসলিমা বলে গেছেন, এটা ফ্যামিলি পর্যায়ে সেবাগুলো হচ্ছে। কারণ হাসপাতালে একজন লোক চিরদিনের জন্য বা বছরের পর বছর থাকতে পারেন না, তাকে নিয়ে আসতে হবে ফ্যামিলি এনভায়রনমেন্টে। আমাদের যে কেয়ার হোম গুলো আছে, কেয়ার হোম গুলোতেও হয়তো কিছু সংখ্যক লোক থাকতে পারেন, কিন্তু তার ডায়াগনোসিস হয় নাই, সেজন্য আমরা সুনিশ্চিত ভাবে বলতে পারবো না যে ওই ব্যক্তি ডিমেনশিয়া বা আলজাইমার্সে আক্রান্ত এবং সে কেয়ার হোমে আছে। তবে আমি বলবো যে আমাদের একটা নির্দিষ্ট প্ল্যান আছে, স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন, আমরা একটা স্বপ্ন আছে আমাদের। সে স্বপ্নটা হলো আমাদের গাজীপুরে আমরা জমি কিনেছি, এবং এই জমিতে আমরা একদিন ডিমেনশিয়া ফ্রেন্ডলি ভিলেজ আমরা সেট আপ করবো। সেখানে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা থাকবে, তাদের ডেইলি লিভিং সুন্দরভাবে করার জন্য আমরা ব্যবস্থা করব, আর সেখানে গবেষণার জন্য একটা উইং থাকবে। এটা আমাদের স্বপ্ন হয়তো এখন মনে হচ্ছে সুদূর পরা হতো, বা কালকে কি হবে এটা কেউ বলতে পারে না। এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচতে চাই, এবং আমরাও আপনার এই স্বপ্নের সাফল্য কামনা করি যে এই কাজটি আপনি করতে পারবেন। আমরা একটু এবার শুনে আসি কানাডার অভিজ্ঞতা। যদি কানাডাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন যিনি ওল্ড হোমে কাজ করছেন, যিনি রিক্রিয়েশনাল থেরাপিস্ট দিলীপ ঘোষ। দিলীপ, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আমরা যে বিষয়টি আলোচনা করেছি, যে প্রথমে যদি আসি যে আপনি যেখানে কাজ করছেন সেখানে মূলত বয়োজ্যেষ্ঠরাই থাকছেন ওল্ড হোমে, সেই ওল্ড হোমের কত পার্সেন্ট মানুষ বয়োজ্যেষ্ঠরা এই অ্যালজাইমারে ভুগছেন, এবং এই অ্যালজাইমার রোগীদের পেছনে কি পরিমাণ খরচ হয় নিজের বা সরকারের, বা এই হিসাবটা আমরা একটু জানতে চাই। আচ্ছা, প্রথমে ধন্যবাদ দিয়ে দিচ্ছি আমি আপনাকে একটা চমৎকার একটা বিষয় এই টাচ করার জন্য। আমি সব আলোচকদের আমি আলোচনা শুনছিলাম,
যদিও আমার জন্ম বাংলাদেশে, লেখাপড়া শিখেছি ওখানে। আমি গত 12 বছর যাবত প্রবাসে, আমার কানাডাতে আমি আছি। লেখাপড়া করেছি জেরন্টোলজিতে, যেহেতু আমি হেলথ কেয়ার ফিল্ডে বাংলাদেশেও ছিলাম। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর ছিলাম পাবলিক রিলেশনস, আমি হেলথ কেয়ার একটা অ্যাটমসফিয়ারে ছিলাম। তো আমি ওখান থেকে বলি যে আমাদের কানাডাতে একটা স্ট্যাটিস্টিক্স আমি আপনাকে দেই যে গভর্নমেন্টের ফোকাসটা কি রকম এই ডিমেনশিয়া, অলসাইমার্স এ যারা ভুগছেন তাদের টেক কেয়ার ব্যাপারে। $10.6 বিলিয়ন একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, আই মিন অন্টারিও গভর্নমেন্ট ব্যয় করছে প্রতি বছর, $10.6 বিলিয়ন। এবং এবার আসেন যে কয়টা নার্সিং হোম আছে লং টার্ম। এটা মিলিয়ন না বিলিয়ন বলছেন, তাই তো? $10.6 annually provincial government, and which is Ontario government is spending every year $10.6 million under 624 long-term care homes across province. 624টা লং টার্ম কেয়ার হোম আছে এই সারা এই অন্টারিও প্রভিন্সে। শুধু একটা প্রভিন্সের এক্সাম্পল দিন, তাহলে বুঝতে পারেন যে আমাদের এখানে 10টা প্রভিন্স আছে এবং ফেডারেল গভর্নমেন্টের অধীনে এই কিভাবে রান করছে, কত ফোকাস। এবার আসেন বাংলাদেশে একটুখানি টাচ করে নিচ্ছি। একটা কোঅর্ডিনেশন আছে, যেটা আমি আমার সবার আলোচনা শুরু, কোনো কোঅর্ডিনেশন নেই। স্টেট যদি স্বীকৃতি না দেয় তাহলে কি করবেন আপনি, কি করবেন? বিক্ষিপ্ত সব চলছে। এখানে রাষ্ট্রীয় পর্যায় থেকে যে পরিমাণে স্বীকৃতি দেয়া আছে এবং যেভাবে এটা কোঅর্ডিনেটেড ওয়েতে একটা মানুষ প্রথমে ওয়াক ইন ক্লিনিকে যায়। এবার আমি বলছি যে কিভাবে ডায়াগনোসিস হয়ে আস্তে আস্তে লং টার্ম কেয়ার হোমে যাচ্ছে একটা ব্যক্তি যার 65 বছরের উপরে বা যার নিচে যার বয়স আছে। অলসাইমার, ডিমেনশিয়া এমন না যে 60 বছর উপরে। আমাদের এখানে আমি দেখেছি আমার একটা ক্লায়েন্ট লেটেস্ট আমার নার্সিং হোমে 35 বছর বয়স, তাকে অলসাইমার শেষে ভুগছে এবং আমার লং টার্ম কেয়ার হোমে আছে। তো এটার কোনো এখন ওইভাবে ডিমার্কেট করা খুব মুশকিল যে না বয়স বাড়লে এটা হবে। বাট একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, রিসার্চ যেটা এখন বলছে যে 50-এর উপর থেকেই, 50 হলেই আমরা সিমটম লক্ষ্য করতে পারি, যেহেতু আমাদের অনেকগুলো প্রসেস আছে আমরা এটা ডায়াগনোসিস করার। এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা এখানে অনেকে বলেছেন, আমি খুব অবাক হয়েছি যে আপনারা এই ইয়ের ভেতরে যে রেক্রিয়েশনাল পার্টটাকে ওখানে নেই। এটা আমি অবাক হয়েছি যে আমাদের এখানে যেটা আমরা করি লং টার্ম কেয়ার হোমে, মানুষের নিডসটাকে বোঝার আমরা চেষ্টা করি। একটা মানুষের ডিগনিটি আছে, ও বৃদ্ধ হয়েছে বলে সব ভুলে যাবে বলে তার কোনো ডিগনিটি নেই তা নয়। আমরা ওই জায়গাটাকে প্রথমে ওয়াক ইন ক্লিনিকে যাই, ওয়াক ইন ক্লিনিক থেকে ডক্টর তাকে যখন এই অবস্থা তখন তাকে হসপিটালে পাঠায়। হসপিটাল থেকে যখন তারা দেখে যে তার ডায়াগনোসিসের পরে সে মিড লেভেলটাকে ক্রস করে যাচ্ছে, তখন তারা মনে করে যে এই রোগীকে, মানুষটাকে আর ঘরে রেখে 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক একটা হলিস্টিক কেয়ার অ্যাপ্রোচে তাকে এই সার্ভিস প্রোভাইড করা যাবে না এই লং টার্ম কেয়ার হোম ছাড়া। তখন তাকে হসপিটাল থেকে কেস ওয়ার্কার একটা ট্যাগ করে দেওয়া হয়। কেস ওয়ার্কার তখন কি করে, আমাদের এখানে সিসিএসি আমরা বলি, কমিউনিটি কেয়ার অ্যাক্সেস সেন্টার, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট 4টা জোনে 4টা সিসিএসি এর অফিস করেছে। ওই লোকালি যাতে এই অফিসটা যারা এই ধরনের সাহায্য যারা চাচ্ছে তাদেরকে তারা লিঙ্ক করে, এবং লিঙ্ক করার পর একজন কেস ওয়ার্কার তারা অ্যাপয়েন্ট করে। কেস ওয়ার্কার তখন তার সাথে ব্যক্তিগতভাবে তাদের ফরম্যাটে তাকে তারা জানার, তার পারিবারিক অবস্থা কি, তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কি, সমস্ত কিছু তারা যখন জানার পরে যখন এই সিদ্ধান্ত উপনীত হয় যে না এই মানুষটার ফর এক্সাম্পল তার কোনো অবস্থা নেই, আর্থিক অবস্থা নেই, তখন গভর্নমেন্ট এখানে যেটা করে সেটা করে তার টোটাল তার অ্যাকোমোডেশনটা, যেটা আমরা অ্যাকোমোডেশন কস্ট বলি, যেটা একটা মানুষকে বেয়ার করতে হয় যদি সে লং টার্ম কেয়ার হোমে থাকতে চায়, তখন একটা বেসিক রেট আমরা বলি যেটার মূল্যটা হচ্ছে যে $1,891 পার মান্থ। এই পুরো খরচটা সরকার দিয়ে দেয়। এবার আসেন যে অ্যাকোমোডেশন কস্টটা গেল, এবার তার ফুড, যেটা আমরা বলি নার্সিং এবং তার পার্সোনাল কেয়ারের, এই পুরোটাই হচ্ছে ফ্রি, গভর্নমেন্ট ফান্ডেড, পুরোটাই গভর্নমেন্ট বহন করে। এবং যাদের সামর্থ্য এখানে আছে যে তারা গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ করতে যায়, তখন তারা কি করে, তাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কেস ওয়ার্কার যখন নির্ধারণ করেন যে সে কতটুকু টাকা ব্যাক করতে পারবে, কতটুকু টাকা গভর্নমেন্ট দেবে, তখন তারা এই পার্টনারশিপে যায় যে আমি দেবে এত টাকা, আমি ওই ব্যক্তি দেবে এত টাকা, তখন তারা ওই অ্যাকোমোডেশন কস্টটাকে বেয়ার করা হয়। এটা পুরো লং টার্ম কেয়ার হোমের কনসেপ্ট। এবার আপনি আসেন, সবাই তো লং টার্ম কেয়ার হোমে যেতে পারে না। আমাদের এখানে এত বেবি বুমার্স এর চাহিদা বেড়ে যাচ্ছে যে এখন প্রত্যেকে প্রায় 3 থেকে 4 থেকে 5 বছর, আমি যে নার্সিং হোমে আছি 5 বছর তারা লাইনে আছে, তারা লাইনে এখনো আছে। কিন্তু দিলীপ, আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, যারা অপেক্ষায় আছেন তাদের সেবার কি অবস্থা, যিনি 5 বছর পরে আছেন? এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে সিনিয়রদের কেয়ারের ব্যাপারে আমাদের এখানে 4টা লেয়ার আমরা কাজ করি। একটা হচ্ছে যে 65 পরে
কোনো মানুষ যদি মনে করে যে না এবার আমি ইন্ডিপেন্ডেন্টলি লাইফ লিড করবো, আমরা তখন সেই রেসিডেন্টকে বলি আমরা হাই ফাংশনিং বলি, তখনও তাদের ওই আমরা এটাকে বলি বেস লাইন ডিমেনশিয়া বলি, যে সবে সে মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি সে কাজ করতে পারবে, সে তার দৈনন্দিন যে কর্মকাণ্ডগুলো সে চালাতে পারবে, তখন সে চলে যায় রিটায়ারমেন্ট হোমে যায়, রিটায়ারমেন্ট হোমে তখন যায়, রিটায়ারমেন্ট হোমে থাকে। আবার অনেকে আবার কি করে রিটায়ারমেন্ট হোমে যায় না, তখন সে কি করে বাসায় থাকে, বাট এটাকে আমরা বলি যে অ্যাডাল্ট ডে প্রোগ্রাম বলি আমরা। অ্যাডাল্ট ডে প্রোগ্রামটা ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট। অ্যাডাল্ট ডে প্রোগ্রামে সকাল 9টার সময় ক্লায়েন্ট আসে, আবার 4টার সময় চলে যায় বাসায়। সারাদিন এখানে সে তার যেমন এখানে একটা কথা বলি, এখানে ফিজিওথেরাপিস্ট আছে, অকুপেশনাল থেরাপিস্ট আছে, আমার মতো রেক্রিয়েশন থেরাপিস্ট আছে, নার্স আছে, পিএসডব্লিউ আছে এবং ফিজিশিয়ান এখানে আছে। তারা পুরো রাউন্ড দ্য ক্লক এই 8 ঘন্টা 7 ঘন্টা যে থাকে, তাকে চমৎকার ভাবে আমরা হলিস্টিক্যালি আমরা ওই কেয়ারটা প্রোভাইড করি এখানে। এবং সেটা যতদিন পর্যন্ত না উনি লং টার্ম কেয়ার হোমে এই আসনটা পাচ্ছে ততদিন পর্যন্ত। এবং আরেকটা হচ্ছে যে হোম কেয়ার সার্ভিস, গভর্নমেন্ট কি করে তার অবস্থা বুঝে মিনিমাম 5 ঘন্টার সার্ভিস তাকে প্রোভাইড করা হয়। তখন ওই ফিজিওথেরাপিস্ট যায়, ডক্টর যায়, নার্স যায়, আমার মতো রেক্রিয়েশন থেরাপিস্ট যায়, তার নেচার অফ ওই যে ডায়াগনোসিস এর উপরে, তখন তারা এসে গভর্নমেন্ট। ধন্যবাদ দিলীপ। আমি শুধু ছোট্ট করে একটু জিজ্ঞেস করি, রিক্রিয়েশনাল থেরাপিস্ট এই কনসেপ্ট মানে হচ্ছে যে তার মনোরঞ্জনের কথা বলছেন আপনি, বা তাকে তার কি ধরনের সেবা আপনারা দেন? আচ্ছা, এখানে একটু বলে দেই যে আমি একজন প্রফেশনাল র্যাক থেরাপিস্ট হিসেবে আমি বলে দিই যে আমাদের কাজটা আমরা শুরু করি কিভাবে। আমরা এভাবে দেখি যে একটা মানুষের যারা লং টার্ম কেয়ার হোমে চলে আসে, আমরা মনে করি যে সেই মানুষটার কোয়ালিটি অফ লাইফটাকে ইনহ্যান্স করতে হলে তার ইমোশনাল নিডস আছে, তার ইমোশনাল চাহিদা বুঝতে হবে, তার ইন্টেলেকচুয়াল নিডস বুঝতে হবে, তার ফিজিক্যাল নিডস বুঝতে হবে, তার স্পিরিচুয়াল নিডস বুঝতে হবে, তার সোশ্যাল নিডস বুঝতে হবে। এই 5টা ডোমেইনটা হচ্ছে আমার কাজের মূল জায়গা। একটা বিহেভিয়ারটা নিয়ে আমি খেলি, বিহেভিয়ারটা নিয়ে পুরো আমার কাজ, এটাকে আমরা বলি রেসপন্সিভ বিহেভিয়ার বলি। এবং আমাদের ইংরেজি এখানে একটা কথা আছে যে এভরি বিহেভিয়ার হ্যাজ আ মিনিং, এবং এটাকে বলে বিহেভিয়ার ইজ দ্য কমন ফর্ম অফ কমিউনিকেশন। এই বিহেভিয়ারটা আমার কাজটাকে খুব সহজ করে দিচ্ছে যে কিভাবে আমি কোন থেরাপিটা অ্যাপ্লাই করব। বিনোদনটা হচ্ছে যে একটা মানুষকে তার মিনিংফুল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তার চাহিদা নিরূপণ করে সে যেটা করতে চায় সেই কাজের মধ্যে যাতে সুন্দরভাবে সময়টা অতিবাহিত করতে পারে, সে তাদের চেঁচামেচি না করে, ব্যাঙ্গিং না করে, বিভ্রান্তের মধ্যে না ঘুরে যায়, একই কথা বারবার না বলে, এইভাবে করে আমরা কোয়ালিটি অফ লাইফটাকে আমরা ইমপ্রুভ করি। এবং এখানে আমাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে ফ্যামিলি মেম্বার। আমাদের এখানে অকুপেশনাল থেরাপিস্ট কাজ করে, ফিজিওথেরাপিস্ট কাজ করে, আমি এই মাল্টি কেয়ার অ্যাপ্রোচে কাজ করি থেরাপিস্ট হিসেবে। মানে একটা মানুষ ঘুম থেকে উঠার পরে যখন ব্রেকফাস্টটা করে, ব্রেকফাস্ট থেকে ডাইনিং টেবিলে আবার দুপুরে খাবার যাওয়ার সময়, এই সময়টা কি করবে, এই সময়টা হচ্ছে আমাদের কাজ, তাদেরকে বিভিন্ন রকম কাজে ইনভলভ করে বিহেভিয়ারটাকে ম্যানেজ করা। আচ্ছা, ধন্যবাদ দিলীপ। আমরা কানাডায় যে সেবা আছে সেবার একটি চিত্র পেয়েছি। আমি এবার একটু, যেহেতু আমাদের সঙ্গে বাংলাদেশে যারা যুক্ত আছেন তাদেরকে একটু এই সেবার প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থাটি কেমন যদি কেউ একটু বলেন। হাসান আলী ভাই বলতে পারেন, মেজর জেনারেল রিটায়ার্ড। জীবন কানাই দাস আপনি বলতে পারেন। হাসান আলী সাহেব বলুক, তারপর আমি বলবো। যে রিক্রিয়েশনের কথা বললেন, আমি খুব তন্ময় হয়ে শুনলাম আমাদের ওখানে রিক্রিয়েশনের ব্যাপারটা। তো বাংলাদেশে এটা আমাদের দুঃখজনক যে বাংলাদেশের যারা প্রবীণ তাদের রিক্রিয়েশন বলতে ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া আসা, মানে উপাসনালয়ে উপাসনা করা এবং মরার চিন্তা করা, এটাই হলো তাদের রিক্রিয়েশন। তাদের পছন্দের জায়গায় বেড়াতে যাওয়া, তারা কোনো যদি সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়, তারা যদি কোনো গানের অনুষ্ঠানে যায়, লোকজন হাসতে হাসতে শেষ করতে, তারা যদি একটা নাটক দেখতে চায়, তারা যদি সিনেমায় যেতে চায়, তারা কোথাও বেড়াতে গেলে একটা লোক পায় না যে কে তাকে সাথে নিয়ে যাবে। সে যদি মেলায় যেতে চায়, বৈশাখী মেলায় যেতে চায়, সে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যেতে চায়, একটা ফেস্টিভ্যালে যেতে চায়, ফোক ফেস্টিভ্যাল হচ্ছে বাংলাদেশে, তো সেটাতে যেতে চায়, কিংবা সে তার গ্রামের বাড়িটা একটু ঘুরে দেখে আসতে চাচ্ছে, মনটা খুব টানে, বয়স হয়ে গেছে, কিন্তু ছেলের ছুটি নাই, ছেলের বউয়ের সময় নাই, বা ছেলে মেয়ে সময় দিতে পারছে না, কিন্তু তার এটা যে মন টানছে, সে তার মানে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিতে চায়। একটা ডে কেয়ার সেন্টার ঢাকায় নাই যে এখানে যে প্রবীণরা এসে আড্ডা দিবে, একটা ক্লাব নাই, একটা প্রবীণদের বিশ্রামাগার নাই,
প্রবীণরা যে কোথাও এসে বসবে, তাদের মতো করে সময় কাটাবে, তারা এখানে হাসি ঠাট্টা করবে, গল্প গুজব করবে, টিভি দেখবে, পেপার পড়বে, টেবিল টেনিস খেলবে, কিংবা তাস খেলবে, কিংবা তারা অন্য কোনো কাজ করবে কিছুক্ষণ, কিংবা ফিজিওথেরাপি করবে, কিংবা একটু ব্যায়াম করবে। এই কাজগুলি ঢাকার বাংলাদেশের কোথাও, এই যে কোথাও নাই, কিন্তু একটা বন্দি জীবন, সেটা কিন্তু একটা লকডাউন জীবন যাপন করছে। তার কিন্তু মসজিদ, ঘর, মানে উপাসনালয়, মন্দির, এইখানেই তার জীবনটা কেটে যাচ্ছে। তারে কিছু জিজ্ঞেস করলে আপনি কথা বলার দরকার কি, আপনি ভাত খান, আল্লাহ আল্লাহ করেন, আপনার এত কথার দরকার। তাকে আটকে দেওয়া একটা নির্দিষ্ট জায়গা, এটা একটা নির্যাতন, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে। আপনি একটা লোককে বন্দি করে শুধু দুটা ভাত দিয়া কাপড় দিয়ে আটকে রাখা, এইটা কোনো হোম হইতে পারে। যে তাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে, তাকে হুইল চেয়ারে করে হলো নিয়ে আসতে হতো, হাসান আলী, তাকে সমস্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অসংখ্য ধন্যবাদ। আমি বিশেষ করে শুধু দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আমরা একটি বিষয় নিয়ে কথা বলছি। আমরা অনেকেই মনে করি এই বিষয়টি আমাদের জন্য নয়, কিন্তু আমি একটু রিলেট করবার যদি চেষ্টা করি প্রবাস জীবন থেকে, যারা প্রবাস জীবনে আছেন, আমাদের অনেকেরই বাবা মা বয়োজ্যেষ্ঠ যারা, তারা বাংলাদেশে আছেন। একজন বয়োজ্যেষ্ঠ মানুষের কি ধরনের সেবা প্রয়োজন, কি ধরনের রিক্রিয়েশনের প্রয়োজন, এই নিডটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন কারণে অ্যাড্রেস হচ্ছে না। এই বিষয়ে যদি আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে একটু সচেতন হই, হয়তো বা কোনো সমাধান বা উত্তরণের পথ আমরা খুঁজে পাবো। এই পথ কিভাবে খুঁজে পেতে পারি, এটি একটু জিজ্ঞেস করতে চাই ছোট্ট করে। আমাদের সঙ্গে যেহেতু আছেন মেজর জেনারেল রিটায়ার্ড জীবন কানাই দাস, আপনি যদি আমাদেরকে বলেন বাংলাদেশে এই পথ আমরা কি করে খুঁজে পাবো, বা বাংলাদেশের উত্তরণের উপায় কি? ধন্যবাদ। আমি আরেকটা বিষয়ে আমি একটু অবতারণা করছি। তারপরে অস্ট্রেলিয়াতে আমরা দেখলাম যে আলঝাইমার্স রোগীকে তারা ফ্যামিলি পর্যায়ে রাখছে, কিন্তু যেহেতু দুইজনেই চাকরি করছে, সে বাবা বা মাকে তখন তারা ওই ডে কেয়ার সেন্টারে দিয়ে যাচ্ছে। আবার যখন তারা অফিস থেকে ফেরত যাচ্ছে, তারা আবার এটা নিয়ে যাচ্ছে। এটা হলো একটা মানে কম্বিনেশন অফ ফ্যামিলি কেয়ার অ্যান্ড অলসো স্পেশালাইজড কেয়ার। এনিওয়ে, বাংলাদেশের যে আপনি যে প্রশ্নটা রাখলেন, এটা আমাদের এখন চিন্তা করা, আমি বলবো যে খুব ডিফিকাল্ট, সুদূর পরা হতো। আমাদের অনেক লিমিটেশন আছে। আমাদের ভাবনাটা একটা জায়গায় যাওয়ার পরে আমরা এটাকে স্বাধীনভাবে দিতে পারি না। যেমন হাসান আলী সাহেব বলে গেছেন যে একজনের লোকের একটা চাহিদা থাকতে পারে, এখন এই চাহিদাটা পূরণ করার মতো মেকানিজম, আর্থিক সক্ষমতা এবং এনভায়রনমেন্ট বাংলাদেশে নেই। তখন সবাই এটা বিরক্ত হয়ে যায়। এখন যদি উনি কিছু চান, যেমন একটা সাধারণ সমস্যা হলো যে যেহেতু ওনার পুরাতন মেমোরিটা সজাগ থাকছে, বর্তমান থাকছে, উনি গ্রামের বাড়িতে যেতে চান। সেই গ্রামের বাড়িতে গেছেন হয়তো 40 বছর আগে, এখন গ্রামের বাড়িতে কেউ নেই, কিন্তু উনি যেহেতু যেতে চান, পরিবারের কেউ সময় দিতে পারে না ওনার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া। তো এই ধরনের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা পার্থক্য সবসময় থেকে যাচ্ছে। আমাদের কোহেরেন্ট কোনো স্ট্র্যাটেজি নেই, প্ল্যান নেই, রিসোর্স নেই। কাজেই আমরা এখন ওই ব্যক্তিগত পর্যায়ে, ফ্যামিলি পর্যায়ে এটা সীমিত রাখছি, সীমাবদ্ধ রাখছি। সরকারও এই ব্যাপারে ভাবনাটা যথেষ্ট পরিমাণে দেয়নি, এবং আমাদের সবারই এখন সেন্সিটাইজ করা দরকার সরকারকে, সমাজকে, পরিবারকে, যে না, এই স্পেশালাইজড নিডের জন্য স্পেশালাইজড অ্যাপ্রোচের প্রয়োজন হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে দুজন সেবা প্রদানকারী আছেন যারা, তাদের শেষ কথা শুনে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। প্রথমে যদি আমি আসি কামরান, আপনার কাছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে দিলীপ ঘোষ উনি বলছিলেন আসলে দরকার তো অনেক কিছুই, আমাদের মিউজিক থেরাপিস্ট লাগবে, রিক্রিয়েশন থেরাপিস্ট লাগবে, কিন্তু আসলে আমাদের দেশে রিহ্যাবিলিটেশনটা এখনো প্রাইভেট সেক্টরেই পড়ে আছে। রিহ্যাবিলিটেশনে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা নাই বললেই চলে। সো আপনি কোয়ালিটি অফ লাইফ যখন বিবেচনা করবেন, আপনাকে WHO যে রিহ্যাবিলিটেশন 2030 তারা বলেছে হেলথ এবং রিহ্যাবিলিটেশনকে একসাথে ইন্টিগ্রেট করতে হবে, যাতে করে মানুষের স্বাস্থ্য সেবা এবং তার সাথে পুনর্বাসন যা লাগে, যাতে করে মানুষের ওভারঅল কোয়ালিটি অফ লাইফ এনহ্যান্স হয়। সেটা ভাবার সময় এসেছে। আমাদের দেশে মন্ত্রণালয় আলাদা আলাদা হোক, কিন্তু আমরা একসাথে যদি
আমাদের স্বাস্থ্যকে এবং পুনর্বাসনকে যদি আমরা একসাথে আমরা নিতে পারি বাংলাদেশে, এবং পুনর্বাসন খাত বলেন, কেয়ার গিভিং বলেন, এই বিষয়গুলোকে আমরা যদি গভর্নমেন্ট ভাবে পৃষ্ঠপোষকতা দিতে পারি, তাইলে আমার মনে হয় যে এটা আসলেই হচ্ছে পজিটিভ দিক হচ্ছে, মানুষ আলোচনা করছে। আমি স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনে কাজ করেছি, আমি সেখানে যাওয়ার আগে আমি জানতাম না যে অ্যালজাইমার্স কি জিনিস। আমি এখন দেখি যে অনেকেই জানে, অনেক আর্টিকেল পড়ছে। আমার মনে হয় যে পজিটিভ অনেক কিছুই হচ্ছে, আশা করি যে সামনের দিকে আরো পজিটিভ কিছু আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানিয়ে যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি, আমরা জানি শুধু দর্শক যে অনেক সময় আমরা মনে করি এটি আমাদের রেলিভেন্ট বিষয় নয়, তবে যদি আমরা বয়োজ্যেষ্ঠদের কথা চিন্তা না করেও অন্তত নিজের ভবিষ্যতের কথা চিন্তা করি, যে আজকে আমি যে অবস্থায় আছি, যে বয়সে আছি, আগামী কাল আমি সেই বয়স সেই অবস্থানে থাকবো না। সুতরাং নিজে সেবা পাওয়ার একটি ক্ষেত্র তৈরি করবার জন্য হলেও আমাদেরকে এই অসুখটি নিয়ে, এই অসুখের সঙ্গে যে সমস্ত সেবা প্রয়োজন সেই সেবার ব্যবস্থা বাংলাদেশে করতে হবে। গণসচেতনতা তৈরির পাশাপাশি সরকারি, রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে যে ব্যবস্থাগুলো প্রয়োজন সেই ব্যবস্থাগুলোর ব্যবস্থা করতে হবে। আশা করি আজকের অনুষ্ঠানে আপনারা হয়তো কিছুটা এই অ্যালজাইমার নিয়ে আমরা যে কথা বলেছি, আপনাদের কিছু দৃষ্টিভঙ্গির হয়তো পরিবর্তন হবে। আমাদের সঙ্গে আজকে যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করব। তার চেয়েও বড় কথা, আপনারা যে বাংলাদেশে অ্যালজাইমার অসুখ নিয়ে যে গণসচেতনতার কাজের সঙ্গে যুক্ত আছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।